Hello everyone, welcome to POV Bangladeshi students in Malaysia. তো আমরা তিনজনের পরিচয় দিব এবং আমরা আজকে আলোচনা করব কিছু র্যান্ডম টপিকস যে মালয়েশিয়ার লাইফস্টাইল এবং স্টুডেন্টদের আনুষঙ্গিক বিষয় আশয়। তো শুরু করি। আমার নাম হচ্ছে সামিন সারওয়ার। আমি হচ্ছে কাইন্ডলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছি ইউটিএম এর সেকেন্ড ইয়ারে। আর এটা হচ্ছে আমি তানভীর আহমদ, ইউটিএমে নেভাল আর্কিটেকচার এন্ড অপশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সেকেন্ড ইয়ারে। জোরে আরো জোরে, ওকে। আমি তানভীর আহমদ। ওকে, আমি হুজাইফা সালমান, পড়াশোনা করতেছি ইউটিএম এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আচ্ছা, আমাদের মনে হয় সবচেয়ে প্রথম যে খটকাটা সেটা হচ্ছে আপনারা যদি কেউ গুগল করেন ইউটিএম এর র্যাঙ্কিং নিয়ে, আপনারা দেখবেন ওয়ার্ল্ডের টপ 110-20 সামথিং কিছু একটা র্যাঙ্কিং এর মধ্যে ইউটিএম আসবে, যেটা আসলে খুব বেশি মানে মার্কেটিং হিসেবে ব্যবহার করা হয়। সো আমি একটু বলবো যে র্যাঙ্কিং কি ফান নাকি র্যাঙ্কিং অ্যাকচুয়ালি ম্যাটার্স, এইটা নিয়ে আসলে কার কি ওপিনিয়ন? এখানে আসলে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার অপিনিয়ন আসলে না, র্যাঙ্কিং বলতে কি ভালো। একটা ইউনিভার্সিটি, আপনি একটা ইউনিভার্সিটি আসতেছেন, যখন শুনবেন যে 200 র্যাঙ্কিং এর মধ্যে আছে, তো নিজের একটা প্রাউড ফিল হয়। আর প্লাস হচ্ছে আমি যে সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডটা, অ্যাকচুয়ালি আমার তো ইউনিভার্সিটি ম্যাটার করে না, আমি তো যে কোনো কোথাও পড়লেও হয়। কিন্তু যখন আমি ইউটিএম এর ডিগ্রি নিয়ে বের হব, একটা ওয়েট থাকবে সেই ডিগ্রিটার, যে আমি এত নাম্বার র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে বের হয়েছি। বুঝতে পারছেন? এই জন্য আমার মনে হয় যে যতই মার্কেটিং গিমিক টিমিক হোক না কেন, but it is worth it to show off because it's in the top 200, right? র্যাঙ্কিং কিন্তু স্টুডেন্টদের ডেইলি লাইফ বা সোশ্যাল একাডেমিক লাইফ এর উপরও রিফ্লেক্ট করে। এখন হচ্ছে র্যাঙ্কিং দেখলে বোঝা যায় যে ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি হোস্টেল কিরকম হবে, রিসার্চ পেপার বা এই টাইপের পাবলিশিং পেপারগুলো যে অপরচুনিটিস গুলো থাকে, এগুলো কি ধরনের অপরচুনিটিস ইউনিভার্সিটি প্রোভাইড করে, র্যাঙ্কিং কিন্তু এই জিনিসগুলো রিফ্লেক্ট করে। কিন্তু র্যাঙ্কিং লিমিট হইলেও কিন্তু কাজে লাগে। আচ্ছা, না, আমার মতামতটা আমি পরে দিচ্ছি, তার আগে একটু বল, তোর ক্ষেত্রে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি বুঝলাম, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তোর ক্ষেত্রে মনে হয় তুই ইউটিএম এ পড়তেছিস, ওয়ার্ল্ডের 120 যে কোনো একটা র্যাঙ্কিং আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, এখন ধর বাংলাদেশের বুয়েট তো টপ র্যাঙ্কিং এর মধ্যে নাই। সো তোর কাছে কি মনে হয়, তুই যদি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এই আমাদের বাংলাদেশের টপ ইউনিভার্সিটি গুলোতে পড়তি, ওটা ছেড়ে ধর তুই ইউটিএম এ পড়তেছিস, ইউটিএম র্যাঙ্কিং এর কারণে তো একাডেমিক ভাবে কি ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছিস? আমি যে সাবজেক্টটা পড়তে আসছি, সেটা হচ্ছে নেভাল আর্কিটেকচার, যেটা বাংলাদেশে বুয়েট বাদে আর কোথাও নাই। আচ্ছা, এখন ইউটিএম এ আসার আমার মেইন যে রিজন সেটা হচ্ছে ইউটিএম যে ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সহ টেস্টিং ডাটা এক্সপেরিমেন্ট সহ যে ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করে, বুয়েটে এই জিনিসগুলো নাই। তো উদাহরণ দিয়ে সহজ করে বোঝাতে পারবি? এখন হচ্ছে এক্সাক্ট নামটা ভুলে গেছি, বাট অ্যাকচুয়ালি আমাদের মেরিনের যে ফ্যাসিলিটিসটা অনেক ডেভেলপ ইউটিএম এর ক্ষেত্রে। অ্যান্ড ওরা হচ্ছে কোনো শিপ ডিজাইন করার পর শিপটার রিয়েল লাইফ সিচুয়েশন ক্রিয়েট করে, সিমুলেশন ক্রিয়েট করে, ওটা টেস্টিং করে। এটা ওদের ল্যাব আছে, যেটা বাংলাদেশে কোথাও নাই। কোথাও না। আচ্ছা, এটা তুই ইনশিওর করতে পারিস কারণ আঙ্কেলের নেভাল আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আমাদের নিজেদের বিজনেস আছে, সেটা জিনিসটা ইনশিওর করতে পারি। অ্যান্ড ইটস আ হিউজ অপরচুনিটি ফর এনি স্টুডেন্ট actually be able to afford that and to be able to use that kind of technology while they're studying. আমি এখানে অ্যাড করতে চাই কি, আপনি যে টিউশন ফিটা দিতেছেন এই হিসাবে যদি একটা কম্পারিজন করেন, বুয়েটে হয়তো টিউশন ফি লাগতো না আমাদের, যদি কারণ সরকারি ফ্রি, তো ওটা লাগতো না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যদি দেশের বাইরে কোথাও পড়তাম, অন্য কোথাও, এত কম টিউশন ফিতে মনে হয় না এত গিমিকি বলস যাই বলস না কেন, একটা হাই র্যাঙ্কিং ডিগ্রি পাওয়া it's worth it if you know how to use it, if you know how to market yourself with that degree. Also ইউনিভার্সিটি সবসময় অপরচুনিটিস প্রোভাইড করে, স্টুডেন্টদেরকে সেই অপরচুনিটিসগুলো গ্র্যাব করতে হয়, সে পুরোটাই স্টুডেন্টদের উপরে। এখন র্যাঙ্কিং দেখে চলে আসলে নিজের কিছু না করলে সেটা কাজে লাগবে না, কেউ তো আর ধরে পড়াবে না। এটা তো আর তুমি এমআইটি হার্ভার্ডের যদি কম্পারিজন করো, ওদের তো টিউশন ফি লাগে, যতদূর শুনছি যে হাই র্যাঙ্কিং যারা এমআইটি হার্ভার্ড এদেরও মানে
জেনারেলি টিউশন ফি অনেক হাই, অনেক বাট স্টুডেন্ট যারা চান্স পায় এরা এক্সটার্নাল ফান্ডিং বা ইন্টারনাল যে কোনো একটা ফান্ডিং বাট স্টিল তুমি যদি না ফান্ডিং পে পড়তা তাহলে তো অনেক টিউশন ফি দিতে না, ফান্ডিং পাওয়ার পরও সেটা মোস্ট প্রবাবলি এখান থেকে কস্ট বেশি। থাকা খাওয়া এটা দেখা যায় আসলে এক্সটার্নাল ফান্ডিং অনেক পায় ওরা, সো মোটামুটি কভার হয়ে যায়। এখন তোর মতামত, তোর আমার মতামত এটা আসলে বলতে গেলে এডুকেশন সিস্টেমে চলে যেতে হবে। মালয়েশিয়ার এডুকেশন সিস্টেমটা আমাদের দেশের চেয়ে কিছুটা ডিফারেন্ট, এর জন্য আমি মনে করি এটা খারাপ না, বাট আমি ডেফিনেটলি বলবো মার্কেটিং এরা র্যাঙ্কিং দিয়ে যেভাবে করে এটা আমার কাছে সম্পূর্ণ কি মনে হয় যে এটা আসলে আমি বলতে পারি যে কোনো একটা ইউনিভার্সিটি 1000-এর উপরেও যদি র্যাঙ্কিং হয় হয়তোবা সেম ফ্যাসিলিটি গুলো প্রোভাইড করবে। তো আন্ডারগ্রেডের ক্ষেত্রে আসলে আমি কোনো ডিফারেন্স বলবো না, বাট আমি বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটি থেকে মানুষজন মাস্টার্স করতে আসে, তো আমি মাস্টার্স এর রিভিউ দেখছি যে বাংলাদেশের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ, কারণ মেইনলি র্যাঙ্কিংটা তো হয় রিসার্চ বেসড, সো ইউটিএম এর তো হাইলি রিসার্চ ফ্যাসিলিটিস এন্ড এভরিথিং, সো মাস্টার্স পিএইচডিস ওর্থ ইট। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয় আন্ডারগ্রেডের জার্মানি, যেমন আমি জার্মানির কথাও চিন্তা করছিলাম, ওখানে পলিটেকনিক গুলো হচ্ছে র্যাঙ্কিং এ আসে, অনেকগুলো আছে র্যাঙ্কিং এ আসে না, কিন্তু ওদের আবার কি বলে গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি অনেক ভালো, স্কেলও অনেক ভালো। কিন্তু এখন ইউটিএম এর যদি আপনি চিন্তা করে দেন গ্রাজুয়েট স্কেলেবিলিটি কিন্তু অত ভালো না, এটা যতই যা করেন একটা কম্পারিজনে এটা আসলে পিছিয়ে আছে। কিন্তু দিন শেষে হচ্ছে জার্মানির পড়াশোনার ওয়ে ডিফারেন্ট, মালয়েশিয়ার ওয়ে ডিফারেন্ট, সো অ্যাপ্রোচ দুইটা ডিফারেন্ট, আপনাকে আর কি বুঝে নিতে হবে। আপনি যদি নিজেকে মার্কেট করতে পারেন দুইটাতেই আপনি সাকসেস করতে পারবেন, আমার মনে হয় এটা। কিন্তু এটার চেয়েও আমার যেটা বিষয় মানে আজব করা লাগে যে সবাই তো মালয়েশিয়া একটা ধান্দা নিয়ে আসে, যতজন আসা মানে হ্যাঁ নিজের কথা বলতেছি না, বাট এখন ইউটিএম থেকে জব অ্যাভেলেবিলিটির এখানে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে জার্মানিতে যারা পড়তে যায় তারা হচ্ছে ট্যাপ ইন করা হচ্ছে ইউরোপের জব মার্কেটে। ইউরোপ তো হিউজ মার্কেট, ইউরোপের ওখানে তো স্কেল ডিফারেন্ট চিন্তা করলে, কিন্তু বাংলাদেশ থেকে তুলনা করলে মালয়েশিয়া আর ইউটিএম এর র্যাঙ্কিং বিবেচনা করলে ইউটিএম অনেক ভালো, অনেক ভালো এনভায়রনমেন্ট থেকে শুরু করে আমার মনে হয় র্যাঙ্কিং। স্পেশালি আমার মতে আমার একটা স্যার আমাকে একটা কথা বলছিল, তোমার ক্যাম্পাস যত বড় হবে তোমার মাইন্ডও তত ব্রড হবে। আর আমি এটা হিপ করি কারণ আমি যখন ইউটিএম এ দেখি ইউটিএম বিশাল বড় ক্যাম্পাস, এক এক জায়গায় এক এক অ্যাক্টিভিটিস হয়, এক উইকে মনে হয় কত 10-20টা অ্যাক্টিভিটিস রানিং হইতেছে, কোথায় হইতেছে জানি না, কিন্তু ওই অ্যাপ্রোচ ওখানে নেটওয়ার্কিং অপরচুনিটিস থাকে। যদিও আমার মনে হয় যে এখানকার ছেলেপেলেরা আমাদের চেয়ে অনেক ছোট, এটা একটা খুব ভাবার বিষয়। সো ছোট দেখে তারা হয়তো ইউনিভার্সিটি উঠে গেছে, কিন্তু আমার তার মনে হয় ম্যাচুরিটি লেভেল স্টিল কম। বয়সের যে ফ্যাক্টরটা, বাংলাদেশি যারা আমরা এখানে আসি মোস্টলি ইন্টার পাস করে আসুক, এ লেভেলস আসুক, মোস্ট স্টুডেন্টের বয়সী 20+21 আসে। সেখানে মালয়েশিয়ান ম্যাক্সিমাম স্টুডেন্ট, এমনকি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে মালয়েশিয়ার বাইরে থেকে, এরা মোস্টলি ইউনিভার্সিটিতে ইন্টার করে 17 থেকে 18 বছর বয়সী। সো আমি যখন ফার্স্ট ইয়ারে আমার ব্যাচমেট লোকাল বা ইন্টারন্যাশনাল যারা, এরা আমার চেয়ে 2-3 বছরের ছোট, এবং আমার বয়সী ছেলেপেলেরা মোস্ট লাইকলি দেখা যায় 3rd ইয়ার 4th ইয়ারে পড়তেছে। সো এটা আমি খেয়াল করছি। এটা একটা জিনিস আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আসলে যতই যা বল না কেন আমরা একটু বেশি টেনে ফেলছি এডুকেশন সিস্টেম, আইদার আমরা বেশি টেনে ফেলছি নাহলে আমাদের কারিকুলামকে রিস্ট্রাকচার করা উচিত। কারণ আমি এখানে দেখলাম, আমি যদি মালয়েশিয়ায় আমি আগে আসার প্ল্যান করতাম তাহলে আমি এসএসসি দিয়ে আসতে পারতাম। আমার এসএসসি দিয়ে আমি জাস্ট 1 বছরের ফাউন্ডেশনটা করলে আমি কিন্তু ইউটিউবে ডাইরেক্ট ঘুরতে যেতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম আর বাংলাদেশের তফাৎটা এক জায়গায় এইচএসসি আমার মনে হয় মালয়েশিয়ার অ্যাকচুয়াল এডুকেশন সিস্টেম শুরু হয় অ্যাকচুয়াল ইউনিভার্সিটি ওঠার পর। এখন এদের কলেজ পর্যন্ত, কলেজ বা আমরা যাই বলি 11-12 গ্রেড যেটাই বিবেচনা করি না কেন, এই পর্যন্ত এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের মতো অতটা বেশি ডেভেলপ না। বাংলাদেশের এডুকেশন সিস্টেম কলেজ পর্যন্ত আমাদেরকে অনেক কিছু শেখায়। এটা আমাদের জন্য একদিক থেকে ভালো, আরেকদিক থেকে নট গুড থিং, বিকজ ইট টেকস টু মাচ টাইম। এটা বয়সটা অনেক বেশি হয়ে যায় আমাদের
মালয়েশিয়ান বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? মালয়েশিয়ানরা মেইনলি ফোকাস করে রিয়েল টাইম বা ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে। ওদের আমি শুনছি ইভেন ক্লাস 8-9 এর বাচ্চারা তারা এসডিজি ফলো করে তাদের পড়াশোনার কারিকুলাম সবকিছু। আমরা হয়তো আমাদের ক্লাস 9-10 আমরা জানতামই না এসডিজি কি, আমাদের ওই নলেজটাই নেই। সো আমরা স্পেশালি বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সন যেগুলোতে পড়াশোনার বাইরে খুব একটা বেশি অ্যাক্টিভিটি করা হয় না, বা আমরা অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারি না, এটা অপরচুনিটিটা রাইজ করে নেওয়া হবে আমাদের জন্য। লিডারশিপ কোয়ালিটি খুবই মিসিং মালয়েশিয়াতে এটা টোটালি ডিফারেন্ট। স্কুল কলেজ 11-12 গ্রেড পর্যন্ত ওদেরকে রিয়েল লাইফ সলিউশন বা প্রবলেম সলভিং স্কিলগুলো বেশি শেখানো হয় পড়াশোনার থেকে জোর দেওয়ার থেকে বেশি। আচ্ছা, আমরা এখান থেকে একটা প্রশ্ন উঠে আসবে। বর্তমান যে টপিকটা আসলে খুব বেশি হাইট, যে বাংলাদেশে স্টুডেন্টরা যাদের সামর্থ্য আছে সবাই কিছুক্ষণ আগে তুই বলতেছিলি যে সুইস আলপে কফি খাওয়ার থেকে যে এই জিনিসটা ভাইরাল হয়েছে, হ্যাঁ, কিন্তু মানে একজন এরকম মানুষজন বলতেছে যে বাংলাদেশে ফ্যামিলি না থাকলে ম্যাক্সিমাম ক্যাপেবল স্টুডেন্টই দেশের বাইরে চলে যায়। এটা ট্রু। আসলে দেশের বাহিরেই আসলেই কি স্বর্গ নাকি না? আমি এরকম প্রচুর স্টুডেন্টদের মাঝখানে এই প্রবলেমগুলো দেখি, চিন্তা করে দেশের বাইরে আসলেই মনে হয় সবকিছুর সমাধান হয়ে যায়। এটার টপিকে আসবো, তার আগে একটু এডুকেশন সিস্টেমটা ক্লিয়ার করে নেই। মালয়েশিয়া এডুকেশন সিস্টেম নিয়ে অপরচুনিটি যদি বলি, বাংলাদেশিদের জন্য একটা বড় সুযোগ। এখানে যারা 10th গ্রেড, আমরা ও লেভেল বা এসএসসির সাথে যদি তুলনা করি, মালয়েশিয়া 10th গ্রেড কমপ্লিট করার পরে কিছু পাথওয়ে আছে যেগুলো ডিরেক্টলি ইউনিভার্সিটিতে ঢোকার জন্য হেল্প করে। কেউ যদি বাংলাদেশ থেকে 10th গ্রেড ও লেভেল শেষ করেন, তারা এই পাথওয়ে প্রোগ্রামগুলোকে নিয়ে কিছুটা কম সময়ে পড়াশোনা শেষ করতে পারেন। নরমালি কলেজ লাইফটা তো 2 বছরের হয়, তো ওই 2 বছরটাকে আসলে 1 বছরে কনভার্ট করে ফাউন্ডেশন বলা, ফাউন্ডেশন করে দেন ইউ ক্যান অ্যাপ্লাই কোন ইউনিভার্সিটির মালয়েশিয়া অ্যাপ্লাই করা যায়। সেটা শুধু মালয়েশিয়াতেই না, পৃথিবীর মোস্ট অফ দি দেশেই আসলে করা যাবে। যেমন আপনি ইউকের কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, এগুলো মূলত বেশি অ্যাকসেপ্টিং এর প্রতি। আর কারিকুলাম গুলো খুবই অ্যাকসেপ্টিং কারিকুলাম। ওদের ফাউন্ডেশন হচ্ছে ইজিলি, আমি শুনছি আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডরা হচ্ছে কিছু যে এখানে ফাউন্ডেশন করে কানাডা চলে গেছে, বা ধরেন হচ্ছে সুইংবার্নের ইয়াতে অস্ট্রেলিয়ার ডিভিশন, এখানে মালয়েশিয়ার ডিভিশন ছিল, পরে ট্রান্সফার নিয়ে আর কি ইয়াতে চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে। ইজি এই জিনিসটা হয়তো আমি আগে জানলে, ছোট যখন ছিলাম এসএসসি জানলে, তখন হয়তো আমি চলে আসতাম। এটা গ্র্যাব করার মতো একটা জিনিস, কারণ ফাউন্ডেশনের কস্ট কিন্তু খুবই মানে নগণ্য। এটা আমাদের দেখা যায় ইন্টারমিডিয়েটে আমাদের অ্যাকচুয়ালি আমরা বলতেছি যদি আমাদের ইন্টারমিডিয়েট 2 বছর, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এসএসসি এইচএসসি থেকে ইউনিভার্সিটি ওঠা পর্যন্ত প্রায় 1-1.5 বছরের মতো লস চলে যায়। কেন আমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে, আবার এইচএসসি পরীক্ষা হচ্ছে ওইদিকে মার্চের দিকে, এগুলো রেজাল্ট পাবলিশ হওয়া, অ্যাডমিশন হওয়া 1 বছরের মতো ভ্যানিশ হয়ে যায়। 3 বছরের মতো বাংলাদেশে ওয়েস্ট হয়ে যায়। প্লাস অ্যাডমিশনের একটা মেন্টাল প্রেসার আছে, আপনি যতই যা বলুন না, অ্যাডমিশনে চান্স না পাইলে ওই 6 মাসের একটা ওয়েস্ট, এটা একটা বিশাল ওয়েস্ট। আমি মনে করি সময় হচ্ছে মানি, টাইম ইজ মানি। সো ওটা যদি ভালো মতো ইউটিলাইজ করতে চান, তাহলে আমার মনে হয় ফাউন্ডেশন করে আসা উচিত। একটা ভালো ফাউন্ডেশন ভালো। আর মালয়েশিয়াতে ফাউন্ডেশন করলে ওয়ার্ল্ডের সব জায়গায় অপরচুনিটিস আছে। বাংলাদেশ ফরেন ইজ বেটার অপশন দ্যান বাংলাদেশ এডুকেশনের ক্ষেত্রে। ইয়েস, কারণ আমি বাংলাদেশে ইন্টার পড়ার প্রয়োজনীয়তা দেখি না, কারণ আপনি বাংলাদেশের ক্ষেত্রে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারটা আসলে আমাদের লিঙ্কিং বা ব্রিজিং সেমিস্টারই থাকে প্রথম দুইটা। যাদের ফরেন কান্ট্রিতে এডুকেশন করতে যাওয়ার ইচ্ছা বা প্ল্যান, তাদের ইন্টার করার মেইন কারণই হচ্ছে, রিজনই হচ্ছে সার্টিফিকেটটা নেওয়া। সার্টিফিকেট ছাড়া তারা ইউনিভার্সিটি লাইফে পদার্পণ করতে পারতেছে। এখন মালয়েশিয়াতে ফাউন্ডেশনটা আমাদেরকে সেই অপরচুনিটিটা দিতেছে যে সার্টিফিকেটটা ছাড়া প্রায় 1.5 বছর কম সময়ের মধ্যে আমাদেরকে ইউনিভার্সিটি লাইফে। আমার মনে হয় যত তাড়াতাড়ি গ্রাজুয়েট করেন ভাই, গ্রাজুয়েট করে রিয়েল ওয়ার্ল্ডে ফোকাস করেন। ইউনিভার্সিটি অনেক কিছু শেখাবে অবশ্যই, কিন্তু আমার মনে হয় গ্রাজুয়েট করে রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা পা ফেলাবো, তখনই আমাদের আসল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এন্ড রিয়েলিটি আসবে আর কি, আমার মনে হয়। কিন্তু তার চেয়ে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট আমাদের ডিসকাস করা যে মানুষ যে এই যে স্বর্গ ভেবে আসে, কিন্তু কোন হিসাবে স্বর্গ ভাবে, এটা একটু ডিসকাস করা উচিত। মানে স্বর্গ আমরা আসতেছি, আগে আমরা একটু প্র্যাকটিক্যালি শেষ করি। ধরেন আমাদের ফাউন্ডেশন করলো, বা যে সকল স্টুডেন্টরা ফাউন্ডেশনে আসতে চাচ্ছে, ফাউন্ডেশনের ডিউরেশন 1 বছর হয়। তো যাই হোক, আমরা যারা ফাউন্ডেশন করতে আসলো বা আমরা ইন্টারের পরে আসলেও, আমরা যারা যদি মালয়েশিয়া আসতে চাই, তাহলে প্রথম রিজন যে মালয়েশিয়া
তুই কেন সিলেক্ট করছিস মালয়েশিয়াকে, অথবা ইউটিএম কে কেন সিলেক্ট করলি, আর কোন স্টুডেন্ট যদি আসে তোদের ক্ষেত্রে কি মনে হয় যে কোন ইউনিভার্সিটি প্রেফারেন্স দিবে, কোন এরিয়া প্রেফারেন্স দিবে, কিরকম চিন্তাধারা নিয়ে আসলে আসা উচিত তার মালয়েশিয়া? তোর রিজনটা ফার্স্ট একটু বল। আমার এটা আসলে আমি যদি অ্যাড করতে চাই, আই উইল মেক ইট ভেরি সিম্পল। আমি মালয়েশিয়া আসার আমার দুইটা রিজন ছিল, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। হোয়াট কোয়ান্টিটি মিনস ইজ যে আমি আসলে ইউনিভার্সিটি ক্যাম্পাস, আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক ডাইভার্স হবে, অনেক বড় হবে আর কি। কারণ আমি 4 বছর এক জায়গায় থাকবো, আমার একটা ইচ্ছা আছে, ওটার জন্য একটা মেইনলি। এটার ক্যাম্পাস হয়তো আমি এখন যে ফ্যাকাল্টিতে আছি সেই ফ্যাকাল্টির 1.5x হবে আর কি। তাও তো বড়, বেশ বাংলাদেশের বিবেচনায় মিলেনিয়াম আমার ক্যাম্পাস, আমার স্কুল কলেজের ক্যাম্পাস মোটামুটি ভালোই বড়, কারণ আমি যদি দুইটাকে আর কি যোগ করি, ক্যান্টনমেন্ট পাবলিক সব মিলে বড়। কিন্তু আমার ইউটিএম আরো হিউমাঙ্গাস। আমি মনে হয় দেখছিলাম ইউটিএম হচ্ছে 600টা নতুন ব্র্যাক ক্যাম্পাসের সমান। সো এটা আমি যে নতুন ক্যাম্পাসটা হয়েছে ওদের বিল্ডিং ক্যাম্পাসটা, ইউটিএম এর তো 2300 একর। সো ওই 2300 একরকে আমি যদি দেখি তাহলে মনে হয় 600টা, আমি দেখছিলাম আর কি, ভুলও হইতে পারি, কিন্তু আমার মনে হয় 600টা ব্র্যাক ক্যাম্পাসের সমান। সো এটা একটা রিজন। আর একটা হচ্ছে কোয়ালিটি। যতই যা বলেন না কেন, এডুকেশন সিস্টেমে আমাদের যে স্লাইডস গুলো পড়ানো হয়, ইট হ্যাজ কোয়ালিটি। এটা বাংলাদেশের থেকে অনেক আগানো। আর আরেকটা স্পেশাল জিনিস যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার কোর্স হচ্ছে আমার কোর কোর্স রিলেটেড। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কোন হাবি জবি ভুগি চুগি ইংলিশ ম্যাথ 1 এগুলা কিছু নাই। আমার যেমন খুব একটা জিনিস লাগে যে বাংলাদেশ ইউনিভার্সিটি হইতে হলে ফিজিক্স ম্যাথ অনেক কিছু পড়তে হয় এক্সট্রা। এগুলা আমি আসলে পছন্দ করি না, কারণ আমি যদি এখানে কো-কারিকুলারও নেই, আমার অনেক চয়েস আছে। আমি হর্স রাইডিং নিতে পারি, আমি সুইমিং নিতে পারি, আমি ব্যাডমিন্টন নিতে পারি, সো লট অফ চয়েসেস। আর আরেকটা জিনিস, আইওটি। আমার ইচ্ছা ছিল আসলে প্রথম আইওটির খরচ সব মিলায় 20 লাখ টাকা। এটা হচ্ছে উইথাউট খাওয়া দাওয়া থাকা খরচ। আর মালয়েশিয়াও আমার ইউটিএম এ লাগতেছে অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ টাকায়, এক্স্যাক্টলি 20 লাখ টাকা। সো এটা একটা মেইন রিজন। আর আমার মনে হয় ব্যাচেলারটা যদি বাইরে করা হয় অনেক ভালো, কারণ নিজের থেকে একা শেখা অনেক কিছু হয়। সো এই কারণে আমার মালয়েশিয়া চুজ করার রিজন হচ্ছে আমি একা আর কি এক্সপেরিয়েন্স করতে চাইছি। আর আচ্ছা, তুমি যে কোর্সের কথাগুলো বলতেছিলে, এখানে একটা অ্যাডভান্টেজ না, কো-কারিকুলার কোর্সেস বা মানে এক্সট্রা কোর্সেস, নন কোর কোর্সেস সেগুলো সবারই থাকে, বাট এখানে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের নন কোর্স গুলোতে কোকিউ কোর্স আছে আমাদের, এগুলোতে খুব ইন্টারেস্টিং জিনিস না হয়। যেমন আমরা এখানে যেটা বললাম, আমাদের অনেক বড় ক্যাম্পাস। বাংলাদেশে আসলে ছোট বাচ্চা ঘোরা ছাড়া কক্সবাজার গেলে দেখতে পারি, এটা ছাড়া দেখার তেমন সুযোগ নাই। এখানে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ঘোড়াগুলো আছে এগুলোই আসলে দেখার মতো, মানে এসে দেখতে পারবে। আমাদের ক্যাম্পাসে আর্চারি আছে, সবকিছু, সুইমিং আছে, সবকিছু আছে। তো আমার মনে হয় যে লিডারশিপ কোয়ালিটির জন্য ইউ হ্যাভ টু বি গো-কার্ট রেসিং এর একটা ছোট ইয়াও আছে, পেইন্ট বল আছে, সো কাইন্ড অফ সবকিছুই আছে। এই কারণে আমার চুজ করা, কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার খুব ভালো লাগে। সো এই কারণে ওয়ান অফ দ্য রিজন মেইন। কিন্তু অ্যাফোর্ডেবল, এর জন্য অ্যাফোর্ডেবল অনেক। এই এত দামে, এত কম দামে। আমার বাবা সবসময় আমাকে, আমার বাবা সবকিছু খুব ভাবে করতে চায় যে কম দামে ভালো কিছু করে পাওয়া যায়। এখন এই কম দামে, কাকুলি ফাইন্যান্সার আমার কম দামে ভালো কিছু কেমনে পাওয়া যায়, এইভাবে করতে করতে আমি আসলে আমার ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে করতে আমি ইউটিউব এর ব্যাপারে জেনে আমি চলে আসি। আর আই ডোন্ট রিগ্রেট ইট অ্যাকচুয়ালি। ওকে, দ্যাটস গুড। তো তানভীর, তাহলে কাকলি ইউনিভার্সিটি সিলেক্ট করার কারণ কি? মালয়েশিয়াতে কিন্তু ইউটিএম ছাড়া বেশ ভালো কিছু ইউনিভার্সিটি আছে। ইউএন কিন্তু ওয়ার্ল্ডের টপ 60 ইউনিভার্সিটির মধ্যে একটা, এন্ড তার এডুকেশন কোয়ালিটিও বেশ ভালো। তো মালয়েশিয়ান এডুকেশন স্ট্রাকচার, তোর ক্ষেত্রে ধর আলহামদুলিল্লাহ তোর ফ্যামিলি বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, আলহামদুলিল্লাহ তারা অ্যাফোর্ড করতে পারতো তোর ফ্যামিলি, তাই না? তো এটার পরে অনেকের ক্ষেত্রে চয়েস থাকে যে মালয়েশিয়া অধিকাংশ স্টুডেন্টের একটা মিডল বা হাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা পড়ে, যাদের ক্ষেত্রে ওই জায়গায় অ্যাফোর্ড করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো তারপরেও কেন মালয়েশিয়া?
মালয়েশিয়া সিলেক্ট করার মেইন রিজনের মধ্যে ওয়ান অফ দ্য নেভাল আর্কিটেকচারের জন্য না, অ্যাকচুয়ালি মালয়েশিয়ান কালচার অ্যান্ড রিলিজিয়ান যে মালয়েশিয়ান এনভায়রনমেন্টটা, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লিভিং এনভায়রনমেন্ট বলা যায়। আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। না না, আমি এখানে একটু রেসিজম নিয়ে একটা কথা হবে এখন। ঠিক আছে ঠিক আছে, মালয়েশিয়ায় একটা ঘটনা বলি। মালয়েশিয়ায় রেসিজম ফেস করছে সেরকম একটা ঘটনা, আর মালয়েশিয়া এসে তোর সাথে খুব ভালো ঘটনা ঘটছে এরকম। আচ্ছা, সো আমি এখানে যেটা বলতে চাই, আসলে রেসিজম আছে। তোর একটা ঘটনা বল, শেয়ার কর। বাংলাদেশিদেরকে এক কথা দেখতে পারে না, দ্যাটস দ্য ট্রুথ ফ্যাক্ট, কারণ আমরা অনেক কিছু করে আসছি। সো যাই হোক, এখন আমার যেটা রেসিজম ফেস করা, আচ্ছা আমি একবার একটা রেস্টুরেন্টে গেছিলাম। সো রেস্টুরেন্টে যে আমি আর কি নর্মাল যেমন বাংলাদেশে লাইক টিপিক্যাল বাংলাদেশিদের মতো গেছিলাম, আমার চেহারা কালো ছিল, তো আমাকে একদম ডাইরেক্ট মানে এইভাবে কোট করে বলা হয়েছিল যে ইউ ইন্ডিয়ান ক্যানট লাভ। So in kind of they made me an Indian. So কারণ আমার চেহারা কালো, I look like a Tamil. So ওইটা kind of একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, so আমাকে ঢুকতে দেওয়া হয়নি or something like that. Skin color. ঢুকতেই দেয় নাই? না ঢুকতে দেয় নাই, মানে জিনিসটা হচ্ছে বলছে যে you Indian না, you wanna eat here. You have like he had a question regarding my financial capability and something like that. So we faced a similar kind of situation recently. আমরা দুজন মিলে পুল খেলতে গেছিলাম, বিলিয়ার্ড বা পুল যেটা বলা হয়। আমাদেরকে ঢোকার পর when we asked about the availability of the pool tables, the person encounter directly said no. He was not like into availability. He will not say that this is free. Free table was available. The table was available and we could play. But আমাদেরকে দেখে সে ডিরেক্টলি বলে দিছে নো, অন্য কোনো কিছু না, জাস্ট নো। যাই হোক, এগুলা ব্যাড এক্সপিরিয়েন্স থাকে। আমার মনে হয় এমন কোন দেশ নেই যেটা রেসিজম নাই। আমি এখন যেটা অ্যাড করতে চাই ভালো। এখন ভালো কি, আমার সাথে ভালো অ্যাকচুয়ালি অনেক হয়েছে। অনেকের মধ্যে আমি একটা উল্লেখ করতে চাই। আমি যখন এখানকার আমার একবার ইয়াতে গাড়ির গ্লাস ভেঙে ফেলছিল চোর, আমি পার্কিং এ রাখছিলাম। সো ওখান থেকে গ্লাস ভাঙার পর তো আমি এখন আমার একটা জিনিস কি, আমি তো পড়ি পাবলিক ইউনিভার্সিটিতে, UTM কিন্তু পাবলিক, এন্ড UTM হ্যাজ অ্যাকচুয়ালি আ লট অফ পাওয়ার। আমার একটা যখন আই কার্ড নিয়ে আমি জাস্ট পুলিশ স্টেশনে গেছি। আচ্ছা, জাস্ট টু অ্যাড, বাংলাদেশে যেরকম ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের স্টুডেন্টের একটা রেপুটেশন আছে, মানুষজন শুনলে মনে করে যে না আপনি বুয়েটের স্টুডেন্ট, আচ্ছা একটু বসেন, একটু রেসপেক্ট দিবে যে না বুয়েটে পড়েছেন। এখানে UTM এ পড়লেও এই সামান্য যে রেসপেক্টটুকু এটা পাওয়া যায়, মানুষজন মনে করে যে না আচ্ছা ভালো ইউনিভার্সিটিতে পড়ে। সো যাওয়ার পর ওখানকার যে অফিসার ইনচার্জ বলছিল, উনি এত সুন্দরভাবে আমাকে জিনিসটাকে বুঝাইলো, প্রসেসটাকে হ্যান্ডেল করাইলো। মানে আমি তো শুনে আসছিলাম, নো অফেন্স, বাট আমি শুনে আসছিলাম যে মালয়েশিয়ান কপস আর ভেরি করাপ্টেড। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি মেট উইথ দেম, টকড উইথ দেম, ওরা অনেক ভালো ছিল। ওদের ব্যবহার থেকে শুরু করে যত কিছুই বলিস না কেন অনেক ভালো ছিল, খুব ভালো মতো কথা বলছে। আমার জিনিসটা খুব তাড়াতাড়ি সেটেল করছে। যখন দেখছি আমি স্টুডেন্ট, UTM এ পড়ি, আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, বলছে খাবা নাকি কিছু, ইভেন বসায় রাখছে, বলছে যে তারপর রিল্যাক্স করা, এত টেনশন নিও না, ইন্স্যুরেন্স কভার করবে, কেমনি কি ওগুলো সব বলে দিচ্ছে। আমি তখন একা, আমার চেনা পরিচিত কিন্তু কেউ নাই। এটা এখন ফরেনে গেলে হয়তো, কানাডায় আমি জানি না কেমন ভাবে হ্যান্ডেল হয়, কিন্তু মালয়েশিয়া মাই এক্সপেরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। এখানে করাপ্টেড পুলিশের যে করাপশন, আমি আসলে শুধু মানুষের থেকেই শুনছি, অনেস্টলি আমি নিজের জীবনে ফেস করি নাই। বরঞ্চ পুলিশ ধরলে আমি যতবার দেখছি আমাকে দেখে বলতে যাও। আর আই কার্ড দেখাইলে, আমি দেখছি UTM এর কার্ড দেখাইলে নর্মালি যদি ভালো একটা স্টেজে থাকে, এমন কিছু না। আর তুমি যদি গাঁজাখোর ফেস নিয়ে যাও তাহলে তো অবভিয়াসলি তোমাকে ধরবে, তোমার মধ্যে যদি গন্ধটা পায় অবভিয়াসলি ধরবে। কিন্তু নর্মালি যদি একটা মানুষের সাথে যেই নর্মাল ভালো ব্যবহার করা যায়, ওটা করলেই ওরা ভালো মতো রিপ্লাই দিয়ে এবং ছেড়ে দেয়। তো আমার মনে হয় না এখানকার পুলিশ ওই রকম করাপ্টেড যে এরকম আমি শুনে আসছি। পুলিশ থেকে আমরা অনেক হেল্প পাইছি। আমরা ঢাকা থেকে আসার সময় গাড়ির চাকা পাংচার হয়ে গেছিল, রোড সাইড আসে হেল্প করে দিছে, ওরাই সবকিছু করছে, ইভেন আমাদেরকে কিছু করাই লাগেনি। দ্যাটস ট্রু। তোর খারাপ এক্সপেরিয়েন্স তো বললি, ভালো এক্সপেরিয়েন্স একটা বল। ভালো এক্সপেরিয়েন্স ইন্ডিভিজুয়ালি ওরকম কোনো ভালো এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো নাই আমার, বাট এত সবই খারাপ। People can be really friendly here, but we face racism, that's true. Skin color matters a lot here, but
মানুষজন অনেক হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলিও। ভালো খারাপ দুইটাই আছে, বাট ভালোর দিকটাই বেশি। রেসিজম ফেস করতে হয়, বাট জিনিসটা অল্প এবং খুবই খুবই সামান্য। ভালো জিনিসটা মানুষদের ফ্রেন্ডলিনেস অ্যান্ড হেল্প করার যে প্রবণতা, সব দিক থেকে জিনিসটা অনেক বেশি। তোর এমন কিছু হয়েছিল যেটা তুই খুব অফেন্ডেড ফিল করছিলি? অফেন্ডেড ফিল করছে আমি যখন ফার্স্ট টাইম মালয়েশিয়া আসছি, আব্বু আমার সাথে আসছিল। তো ওই সময় বুকিত বিনতান কুয়ালালামপুরে আসি, ফার্স্ট নাইট হোটেলে উঠছি। হোটেলে উঠে অনেক রাত হয়ে গেছে যেহেতু, তো এখন সব বন্ধ। তখন বুকিত বিনতানের ওই এরিয়াটাও তো বন্ধ হয়ে যায়, আনলেস ইউ আর গোইং টু আ বার। তো জেনারেল এরিয়া বন্ধ হয়ে যায়। তো ওই সময় হোটেল রিসেপশনে জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া কোথায় পাবো। তো উনি বললো যে সব বন্ধ হয়ে গেছে, আপনি একটু এখানে দেখেন, একটা রেস্টুরেন্ট আছে খোলা থাকবে, বাংলাদেশি ছিল। তো উনি বললো একটু জিজ্ঞেস করে নিন হালাল না হারাম খাবার। তো আমি ফার্স্ট টাইম আসছি, আমি এখনো জানি না আসলে ওইভাবে রেস্টুরেন্ট দেখে কিভাবে চিনবো। তো একটা মালয় রেস্টুরেন্ট, জেনারেলি মালয় রেস্টুরেন্টে কোনো সময় হারাম খাবার সার্ভ করা হয় না। তো এখন ওখানে হিজাব পরা মহিলা ছিল, তো একজন বুড়ি আন্টি, বুড়ি দাদির বয়সী। তো ওনাকে আমি জিজ্ঞেস করে বসছিলাম যে আপনারা কি হালাল খাবার সার্ভ করেন? ওনার রিপ্লাই ছিল ওয়ার আর ইউ ফ্রম। আমি মানে আমার যতটুকু মনে পড়ে আমি বলি বাংলাদেশ। বলেছে ডোন্ট ইউ স্টাডি বিফোর কামিং টু আ কান্ট্রি, উই আর মালয়েশিয়ান, উই ডু নট সার্ভ হারাম ফুড। তো এইরকম একটা বিহেভিয়ার ছিল যেটা কন্ট্রাডিক্টরি থিং ইজ মালয়েশিয়ানে চাইনিজ অনেক বেশি, চাইনিজ এরিয়া, চাইনিজ মানুষজন, মালয়েশিয়ান অর্ধেকটাই মাঝে মাঝে দেখলে মনে হয় না মালয়েশিয়া। হালাল এন্ড হারাম ফুড ভাগ করা অনেক বেশ কঠিন হয়ে যায় মাঝে মাঝে। জিনিসটা জিজ্ঞেস করে নেওয়া অনেকটা বেটার। মানে যারা নতুন আসতেছে তাদের জন্য পুরান আসলে মানে রেস্টুরেন্ট আর হালাল হারাম রেস্টুরেন্ট আসলে দেখে পার্থক্য করতে পারবেন, তাদের জন্য জিনিসটা ডিফিকাল্ট হতে পারে। কিন্তু তারপর মাইরা দেখছেন না, তারপরে আমি আর কি কিছু বলি না, বয়স্ক দাদির বয়সী মানুষ। তো এটা খারাপ। আরো কিছু খারাপ ঘটনা আছে। ভালো ঘটনা স্পেসিফিক্যালি মানে বলবো না যে ওরকম, আসলে আমি কোনোদিন দুর্ঘটনার শিকার হই নাই আলহামদুলিল্লাহ, সো ওরকম দরকার পড়ে না। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। কিন্তু একটা প্রবলেম আমি সবসময় ফেস করি, ইভেন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, হচ্ছে লোকালদের সাথে মিশা আসলে খুবই খুবই টাফ। মানে আপনি যে কথা বলতে পারবেন তাদের সাথে, ওকে দে উইল রিপ্লাই, but they will never be your friend. Never be your close friend. They can be friend, but never be. They will be your classmate. Classmate, basically. কিন্তু কোনদিনও এসে ক্লোজ ফ্রেন্ডের মতো হবে না, আদার এন্ড আনলেস খুবই ভালো মানুষ আর কি। মানে মালয়েশিয়ানদের সাথে মিশতে পছন্দ করে চাইনিজরা, চাইনিজদের সাথে। মালয়েশিয়া চাইনিজদের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি হওয়ার কারণে দুইটা ভাগ হয়ে গেছে। চাইনিজরা সবসময় তাদের গ্রুপের মধ্যেই থাকে, মালয়েশিয়ানরা সবসময় তাদের গ্রুপের মধ্যেই থাকে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক বেশি হইলেও সংখ্যায় বেশ বেশি। ইউটিউবে প্রায় 400 বাংলাদেশি স্টুডেন্ট আছে, 400 এখন 500 হয়ে গেছে, 400 থেকে 500 বাংলাদেশি স্টুডেন্ট আছে। আর সবাই সবার নিজেদের একটা গ্রুপ হয়ে যাওয়ার কারণে একটা মেশাটা, একটু ডাইভার্সিটি থাকলেও মেশাটা খুব বেশি হয় না। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে আমি মালয়েশিয়া আসার আগে তো আমি বাংলাদেশি রেসিজম ফেস করছি। আমি দেশেরই কথা আগে বলি। যখন মালয়েশিয়া আসি সবাই বলে মালয়েশিয়া ভালো কান্ট্রি না, ওখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করা যায়। কি পাওয়া যায়, কি করা যায় একটু বলতে চাই। কি পাওয়া যায় এখানে? এখানে এলিভেটলি যদি আমি বলতে চাই, দিস কুড বি প্রস্টিটিউশন, দিস কুড বি ড্রাগস। হ্যাঁ, এখন আমি আপনাকে একটা সিম্পল, এটা বাংলাদেশেও, হ্যাঁ প্রস্টিটিউশন বাংলাদেশে এতটা হয়তো ওপেনলি অ্যাভেলেবল না। আমি এখানে একটা জিনিস বলতে চাই কি, মালয়েশিয়াকে সবাই একটা সিটি দিয়েছিল যেটা হচ্ছে কুয়ালালামপুর, এন্ড কুয়ালালামপুর হ্যাজ কোয়াইট আ ব্যাড ইমেজ, কারণ ওখানে অনেক ফরেনার্স অনেক কিছু হয়। আর আমি কুয়ালালামপুরের কথা কাউন্ট করি না। আমার আরেকটা রিজন জোহর চুজ করার রিজন হচ্ছে জোহর ইজ আ ভেরি পিসফুল আর মুসলিম ফ্রেন্ডলি, ভেরি মোর মুসলিম ফ্রেন্ডলি। এখানকার যে কিং, যে অত স্ট্রিক্ট, আমি যদি আমার অফিসিয়াল স্টুডেন্ট আইডি নিয়ে আমি যদি কোনো বার ইয়াতে যাই, আই উইল বি কিকড আউট ভেরি ইজিলি। সো আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমাকে ইভেন মানে মালয়েশিয়া জেনারেল ছুটিটাও যেখানে শনি রবিবার হয়, জোহর স্টেট শুক্র শনি ছুটি, কারণ এখানে মুসলিমদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। জোহরের স্টেটে শরিয়া ল ফলো করে, নরমাল ল শরিয়া ল ফলো করে। জোহরের পাওয়ারটাই আলাদা, জোহরের নুটটাই আলাদা। সো আমি যেটা বলতে চাই, রেসিজম ফেস করছি। সো আমি একটা খুব ক্লিয়ার কাট কথা বলবো যে আমি যতদূর জানি, আমার যতটুকু বেসিক নলেজ আছে,
ওটার থেকে আমার মনে হয় বাংলাদেশে যে ড্রাগস বা বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তারপর কানাডা, অস্ট্রেলিয়া, এগুলার চেয়ে মালয়েশিয়া এই সাইডটা অনেক বেটার। ড্রাগস এতটা ওপেনলি না মালয়েশিয়ায় সম্ভব আমাদের না। ইউনিভার্সিটিতে একটা কোনটাই মালয়েশিয়াতে ওপেনলি অ্যাভেলেবল না, স্পেশালি জোহর বাহুতে। জোহর বাহুতে না, বাট কুয়ালালামপুরে প্রস্টিটিউশন বাংলাদেশের চেয়ে ইজিয়ার। বাংলাদেশে সার্টেন এরিয়া গুলোতে গেলে, হাই এন্ড ক্লাস বা হাই এরিয়া গুলোতে গেলে প্রস্টিটিউশন ইজ অ্যাভেলেবল জাস্ট লাইক হিয়ার, কোনো পার্থক্য নাই। জোহর বাহুতে মুসলিমদের জন্য ড্রাগস, অ্যালকোহল এন্ড প্রস্টিটিউশন ডিফারেন্ট জিনিস, পুরোটাই ইললিগাল। আর এখানে টাচ করলে এখানে একটা ঝামেলা হবে, মানে অফিসিয়াল কথা। আমাদের ইউনিভার্সিটির একটা রুল আছে কি, আমরা তো সবাইকে সিগারেট খাইতে দেখতে অভ্যস্ত, কিন্তু আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে কেউ যদি দাঁড়ায় সিগারেট খায়, সাথে সাথে ওখানে 100 রিঙ্গিতের ফাইন। এটা আমি আজ পর্যন্ত কাউকে ক্যাম্পাসের মধ্যে, হলের ক্যাম্পাসে খায় হয়তো, বাট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ পর্যন্ত কেউ না। মানে আমাদের ক্যাম্পাস তো হিউজ, চাইলেই কিন্তু সাইডে ওই সাইডে খায়, কিন্তু খায় না। আর প্লাস আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাবো, আমাদের ড্রেসিং সেন্স। আমাদের ইউনিভার্সিটি কোনো ড্রেস কোড ফলো করে না, মানে ড্রেস কোড বলতে স্পেসিফিক কোনো কালার ড্রেস না, বাট ইউ হ্যাভ টু বি কভার্ড। এইটা আইদার তুমি কোন স্পোর্টস অ্যাক্টিভিটিতে রিলেটেড, দ্যাটস এ ডিফারেন্ট কেস, কিন্তু তাছাড়া আমাদের খুবই মডেস্ট ড্রেসিং সেন্স। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, কারণ আমার মনে হয় এই জিনিসগুলো একটা মানুষের লাইফে অনেক কিছুই ইম্প্যাক্ট ফেলাতে পারে, স্মোকিং থেকে শুরু করে জামা কাপড় and everything. This can be a plus point for the parents who wants to send their children to study abroad but afraid of the environment. Malaysia is really really good in that case. UTM, আমার ক্ষেত্রে UTM is one of the good places. এখন আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি খারাপ যারা হইতে চায়, নেশা বা এগুলোতে হইতে চায়, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেও ইনভলভ হতে পারবে। ওটা যে কোনো দেশে ইনভলভ হতে পারবে, ওটা সৌদি আরবে পাঠালেও। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। আমার রিসেন্টলি পরিচিত এক ভদ্রলোকের ছেলে, উনি ছেলেকে চায়না পাঠিয়েছিল পড়াশোনা করতে। ছেলে চায়না যাওয়ার পর তার এক্সপিরিয়েন্স হচ্ছে যে অ্যালকোহল সেখানে এতটাই বেশি অ্যাভেলেবল এন্ড সবার কাছে এত, খাবারও কুকিং ওয়াইন, হ্যাঁ সমাদিত, যে অ্যালকোহল থেকে বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো ছেলে সেখান থেকে পড়াশোনা করতে চায়, সে বলছে যে আমি যদি এখানে থাকি, আমাকে নিজেকে বাঁচায় রাখা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাঁচিয়ে রাখা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, আমি এখানে পড়তে চাচ্ছি না। এরকম পরিবেশের কথা বিবেচনা করলে, এভাবে তুলনা করলে মালয়েশিয়া যারা চায় তারা করতে পারবে, যেখানে যে কোনো জায়গায় করতে পারবে, কিন্তু পরিবেশ বাধ্য করে না মালয়েশিয়াতে। হ্যাঁ, পরিবেশ বাধ্য করে না, ধরে থাকে না যে তোমাকে এটা কিছু করাই লাগবে। সো আমার মনে হয় এটা এখনকার দুনিয়ায় দিস শুড বি আ ভেরি প্লাস পয়েন্ট। কিন্তু আমার মনে হয় আরেকটা জিনিস, যে এখনকার প্যারেন্টস যারা অ্যাকচুয়ালি নতুন প্যারেন্টস হচ্ছে, তারা অ্যাকচুয়ালি দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট লাইক দ্যাট। আমাদের প্যারেন্টস যেভাবে ভাবে আসছে, আসলে সত্যি এখনো আছে, এখনো আমি বলবো না বিলুপ্ত আর সামথিং লাইক দ্যাট, কিন্তু এখন ওরা মাইনরিটি হয়ে গেছে, এখনো ভাবে, অনেক প্লাস পয়েন্ট। আর আমার মনে হয় দেখা উচিত, ইফ ইউ ওয়ান্ট আ ভেরি গুড এনভায়রনমেন্ট, ইউ অ্যাকচুয়ালি শুড কাম টু মালয়েশিয়া, কনসিডারিং আদার ইউনিভার্সিটিজ। কারণ আমি যতজনের ইউনিভার্সিটি দেখছি, আমি তো আমার সব ফ্রেন্ডদের স্ন্যাপচ্যাটে অ্যাড আছি, এন্ড তাদের মালয়েশিয়ার কথা বলতেছেন, আমরা অন্য দেশের কথা, লাইক কানাডা এন্ড অস্ট্রেলিয়া, তারপর জার্মানি। Their life is totally different, brother. They will go to bar, they will chill. Doesn't really matter. Also, Malaysia doesn't feel lonely. Malaysia doesn't let you get depressed. If you have the right friends, if you can make friends like international, both locals and like tomar Bangladeshi friend, then it's a very good place for visit. Canada can be very very isolating. From my friends' experience, আমরা যেটা দেখে আসছি যে অনেক বেশি আইসোলেটেড হয়ে যায় মানুষজন। ডিপ্রেশন অনেক বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ কিছু বলি। এক নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে ডেফিনেটলি মালয়েশিয়ান ওয়েদার অনেক ভালো, কারণ গরম বাংলাদেশের মতো পড়লেও আসলে বৃষ্টি পড়ে যায়, কিছু হইলে বেশি গরম পড়লে বৃষ্টি হয়, সুতরাং ওয়েদার বাংলাদেশের চেয়ে ভালো। হ্যাঁ, সো মানে আলহামদুলিল্লাহ ওয়েদার নিয়ে কোনো ডিপ্রেশনের কিছু নাই, খুবই সানি ওয়েদার, ভেরি ক্লিয়ার ওয়েদার, সবসময় জয়ফুল মনে হবে। সেকেন্ড হইতেছে অ্যাকচুয়ালি দ্য এনভায়রনমেন্ট। আপনি বাংলাদেশের মতন ওই যে ওপেনলি চলতে পারতেছেন, কোনো মানে মুসলিম হিসাবে বলতেছি,
ড্রব্যাক নাই, নো খুব আরামসে চলাফেরা করা যাবে। আপনি যদি ইসলামিক মাইন্ডেড হন আপনি ইজিলি এখানে শরিয়ার মতো সবকিছু করতে পারবেন, কোনো বাধা নাই। ওদের ফাইন্যান্সিয়ালও আমি সেক্টর দেখছি যে শরিয়া অনেক কিছু ফলো করে, দো ইট ইজ নট 100% শরিয়া বাট দে ট্রাই এন্ড ইটস আ বিগ থিং ইন দিস সেঞ্চুরি টু ট্রাই জাস্ট। যারা ইসলামিক স্টাইলে লাইফ লিড করতে চায় তাদের জন্য মালয়েশিয়া ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু লিভ আমার। আর আমার যদি চান্স থাকতাম তো থেকে যেতাম। ওয়েদার, কস্ট এন্ড অ্যাফোর্ডেবিলিটি, মালয়েশিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আর সবচেয়ে বড় কালচারের কথাটা আমরা বারবার বলতেছি কেন, বাইরের দেশগুলোতে একটা মেজর প্রবলেম হইতেছে ওখানকার মানুষের সাথে, ওখানকার ছেলেপেলেদের সাথে মিশতে হইলে অ্যাকচুয়ালি মানে ওদের কালচারে ইনভলভ হইতে হয়, যেটা হয়তো অনেকেই পছন্দ করে না। এই মালয়েশিয়া এই সমস্যাটা একেবারেই নাই। সুতরাং মালয়েশিয়া মানুষের আসলেই প্রায়োরিটি দেওয়া উচিত যারা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট নিয়ে অনেক বেশি চিন্তিত। ডেফিনেটলি মালয়েশিয়া উইল বি আ বেটার প্লেস। এই জিনিসটা মসজিদে গেলে অনেক বেশি খেয়াল করা যায়। মসজিদে গেলে দেখা যায় যে ছোট বাচ্চারা সবসময় মসজিদে উপস্থিত। ছোট বাচ্চাদেরকে যদি কোনো অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, দেখা যাবে নামাজের সময় হলে তারা নিজেরাই ইমামতি করে নিজেরাই নামাজ পড়তেছে। এটা খুব মানে ছোট বাচ্চাদেরকে এই জিনিসগুলো খেয়াল করলে একটা ন্যাশনাল ফিউচার বা তাদের যে ভবিষ্যৎ প্ল্যান এটা বোঝা যায় কি পরিমাণ পরিবেশে তারা বড় হচ্ছে। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এখানে যে কোনো লাইক মুসলিম ফ্রেন্ডলি জায়গায় গেলে একটা জিনিস আমার খুব অবাক করা লাগে যে সব জায়গায় একটা নামাজ পড়ার জায়গা আছে, ছোট হইলেও প্রতি মার্কেটে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা প্রেয়ার রুম আছে। এটা একটা বিশাল ফ্যাক্টর, কারণ এগুলা ভাবে দেখতে হবে, এই দুনিয়ার কথা ভেবে লাভ নেই, পরের দুনিয়ারও ভাবতে হবে। এইবার যদি কনসিডার করে মালয়েশিয়া কস্ট আর অ্যাফোর্ডেবিলিটি, মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের মতোই কস্ট। আচ্ছা, এইটা একটু ভেঙে বলা দরকার। আসলে আমাদের দেশে মালয়েশিয়া যদি আমরা কস্টের পার্থক্যটা করি কিরকম হবে দেখেন, বাংলাদেশে অনেক চিপ জিনিস অ্যাভেলেবেল, মালয়েশিয়া এত চিপ অ্যাভেলেবেল না। আমি লাইফস্টাইলটা বলতেছি কেন, এখানে ধরেন আপনি একটা সমুচা খাবেন, কথার কথা সমুচা হচ্ছে 1 রিঙ্গিত, মানে যেটা 25 টাকা। বাংলাদেশে সেটা 10 টাকায় পাওয়া যাবে। এখানে চিপস খাবেন 2-3 রিঙ্গিতের নিচে চিপস না। যারা মালয়েশিয়া থাকবে, মালয়েশিয়া ইনকাম করবে, হ্যাঁ, তাদের জন্য না। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, মালয়েশিয়ানদের ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড। আমার মতে যা মনে হয় এটা, কিন্তু their taste is not good. Their taste is not good. But you have to find the good places. So এদের আমি একটা জিনিস আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিব। তারা ফ্রুট গুলা ইম্পোর্ট করে থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে যে ফ্রেশ ফ্রুট গুলা ইম্পোর্ট করা হয় এগুলা এ লেভেল ফুড, মানে ওদের রেট লেখা থাকে তুলনায় আসে না, মানে সামথিং ডিফারেন্ট। ফ্রুট কোয়ালিটি এত ভালো। আর খেয়ে, আচ্ছা তুই ফুড বলতেছিস না, ফ্রুট ফলমূল ফুড কোয়ালিটি তো ভালো, ফুড কোয়ালিটি ভালো, টেস্ট ভালো না, এটা আমরা কমপ্লিটলি। আমার একটাই মালয়েশিয়ার হচ্ছে ড্রব্যাক লাগে যে খাবার শুটকি সব জায়গায় শুটকি দেয়, এটা ওর মালয়েশিয়া ডাজন্ট হ্যাভ এনি উইন্টার। উইন্টার নাই কোনো, এই ঠান্ডা নাই ভাই, এটা খুবই সবজি এক্সপেন্সিভ, ভেজিটেবল বড় লোক খাস না, সেটা ডিফারেন্ট বিষয়। বাট চিকেন ইজ গুড। লাইক আমার মতে chicken, beef, food items almost cost as the same as Bangladesh. Kind of vegetable can be a little bit expensive, foods can be expensive, but the quality is vegetable এর কোয়ালিটিটা তো দেখতে হবে, ওটা তো মানে পেস্টিসাইড ভর্তি। আমাদের চেয়ে কোয়ালিটিফুল ভেজিটেবল বানাইতে পারে না মালয়েশিয়া, তো ভেজিটেবল না, ফ্রুটস তো বানাইতে পারে। বাংলাদেশের কোয়ালিটি ভালো, পেঁয়াজ মরিচ বা পেঁয়াজের যেমন এখানকার কোয়ালিটি সবচেয়ে এক্সপোর্টেড, সবই এক্সপোর্ট ইম্পোর্ট হওয়ার কারণে কোয়ালিটি বাজে হয়। কিন্তু ফুড নরমাল একটা আঙ্গুর ভাই আনরিয়াল, মানে এত মিষ্টি এত শাইনি, এরকম আঙ্গুর বাংলাদেশে খাইতে গেলে আমি আমার বাপ দাদার জমি বিক্রি করে দিতাম। ফ্রুটসের কস্ট কিন্তু ইম্পোর্টেড ফ্রুটসের কস্ট কিন্তু বাংলাদেশে খুব বেশি না, kind of good because Thailand আছে, থাইল্যান্ড হচ্ছে লার্জেস্ট এক্সপোর্টার অফ ফ্রুটস এন্ড এভরিথিং। মালয়েশিয়ার ফ্রুটস হয়। আর আমার মতে আরেকটা জিনিস হচ্ছে এখানকার যে মামাক টামাক আছে, দো খাবার খ্যাত, but you can get good food at a reasonable price. No, like কেউ যদি খাইতে চায় খাইতে পারবে, কারো খিদা থাকলে না খায় মরবে না, আর কি এক কথা। কানাডায় একটা জিনিস প্রবলেম কি জানাস, আমার ফ্রেন্ডরা হালাল জায়গা খুঁজতে কষ্ট হয়, এর জন্য আলটিমেটলি খুঁজতে পারে না, হালাল এটা হালাল ওটা আলটিমেটলি খুঁজতে পারে না, ডিপ্রেস হয়ে যায়, এই ওই সেই বই। আচ্ছা, মালয়েশিয়াতে স্টাডি এন্ড
প্ল্যান করলে, এডুকেশন প্ল্যান করলে ফিউচারে যে সবচেয়ে বড় যে ড্রব্যাকটা আসে, মালয়েশিয়া কেন্দ্রিক ফিউচার লাইফ প্ল্যান করা পসিবল না। কারণ মালয়েশিয়া পিআর দেয় না, ভিসা দেয় না, সরি ভিসা বলতে পাসপোর্ট কখনো প্রোভাইড করবে না। পিআর এন্ড পাসপোর্ট পাওয়া মালয়েশিয়াতে ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল। মানে কেউ আসলে কোনো স্টুডেন্ট, যেই সকল ক্যাটাগরির স্টুডেন্টরা মালয়েশিয়া আসবে, আমি ধরে নিচ্ছি উচ্চবিত্ত যারা, তারা আসলে এখানে আসবে না, কারণ উচ্চবিত্তদের টার্গেটেড কান্ট্রি ইজ ডিফারেন্ট, তাই না? ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকলে 3-4 বছর থাকলে যে পিআর পাওয়ার পসিবিলিটিটা আছে, তাদেরকে সুযোগটা দেওয়া হয়, এই সুযোগটা মালয়েশিয়াতে নাই। মালয়েশিয়াতে বিজনেস, জব এন্ড পিআর পাওয়ার পসিবিলিটি অনেকটাই লো, যদি হিসেবে ইউজ করা যায়। কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, ওদের আমার ফ্যাকাল্টি যারা স্পেসিফিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি, দিস ইজ আ ব্লুমিং মার্কেট। জোহর, স্পেশালি জোহরে ডাটা সেন্টার হচ্ছে $3 billion ইনভেস্ট করছে, উইচ উইল জেনারেট 40,000 জবস। মালয়েশিয়ানরা ফোকাস করবে না। সিঙ্গাপুর ইজ আ ভেরি বিগ টার্গেট, সিঙ্গাপুরিয়ানরা আসবে। সিঙ্গাপুরিয়ানদের মধ্যে আমি দেখবো অনেক বাংলাদেশ থাকবে। সো আমার মনে হয় যারা টেকনোলজি গিক, দে শুড কাম টু জোহর। সে ওর নেটওয়ার্কিং করা উচিত এখানে। হি কুড অ্যাকচুয়ালি ক্রিয়েট আ গুড বেস, বিকজ সিঙ্গাপুর পাশে, সিঙ্গাপুর ইজ আ হিউজ টেক আইটি হাব, এটা আমার বলার এখানে থাকে না। সো আমার মনে হয় যারা টেকনোলজি রিলেটেড পড়বে, সফটওয়্যার স্পেসিফিক্যালি সফটওয়্যার, সাইবার, হিউজ মার্কেট আছে, হিউজ জব মার্কেট আছে, হিউজ নেটওয়ার্কিং। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি একটু লেভেলের ক্ষেত্রে একটু বল। হ্যাঁ, সিঙ্গাপুরের পাশে হওয়ার কারণে চায়না, জাপান এন্ড কোরিয়া অনেক রিচের সহজে রিচ করতে পারার কারণে মালয়েশিয়াতে নেভাল আর্কিটেকচারের ফিউচারটা অনেক বেটার, অনেক ভালো। স্পেশালি সিঙ্গাপুর এন্ড মালয়েশিয়াতে ইকোনমিক জোন হচ্ছে, যেখানে বেশ বড় বড় কোম্পানিগুলো হচ্ছে। কি পরিমাণ ইনভেস্ট হইতেছে? 100 বিলিয়নের মতো হইতেছে। এখানে আরেকটা বিষয় যে জব মার্কেট মালয়েশিয়ার ভালো কিনা। আচ্ছা, এটার জন্য দুইটা জিনিস বলবো। এক, মালয়েশিয়া আসলে এত সহজে ভিসা বা ওয়ার্ক পারমিট প্রোভাইড না করার একটা কারণ হচ্ছে মালয়েশিয়ার ইকোনমি আসলে আপনি অন্যান্য যেরকম ইউএস বা ইউরোপের মতো এত ভালো না। তারা যদি ইন্টারন্যাশনালদেরকে এত সহজে জব স্কোপ দেওয়া শুরু করে, তাহলে ওদের নিজেদের লোকরা ক্ষতিগ্রস্ত হবে। তবে জব যে নাই এটা ভুল কথা, কারণ আমি আবারও বলি, আমরা যতজন, এই যে প্রবলেম উইথ বেসিক্যালি আমার কাছে মনে হয় বাংলাদেশি সিনিয়র্স, আমাদের অধিকাংশ ছেলেরা আসলে অ্যাপ্লাই করে না, 2-3টাতে অ্যাপ্লাই করে, জব হয় নাই, তাদের কথা হচ্ছে জব নাই। দেখেন, আপনি ডেফিনেটলি মালয়েশিয়া আসছেন, আপনি যদি জব খুঁজেন, ইউ নিড মালয় ল্যাঙ্গুয়েজ। মালয় ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাওয়া ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। এটা সেম গোজ ফর বাংলাদেশ। বাংলাদেশে একটা ফরেনার এসে যদি বলে আমি বাংলা পারি না, ওরা কে জব দিবে? কাইন্ড অফ। আচ্ছা, আমি এখানে অ্যাড করতে চাই, আমি আসলে অন্য ফ্যাকাল্টির কথা বলবো না, আইটিতে বলবো। কালচারালি মানুষজন ইংলিশে কথা বলে, আইটির কালচার ইজ টোটালি ডিফারেন্ট। আর আইটি সেক্টরে যত আমার সিনিয়র আছে, most of them actually has cracked a job in Malaysia, but they didn't want to stay because তারা ভালো কোথাও, আরো তাদের মাইন্ডসেট হচ্ছে আরো কোথাও যাবো। আমি মালয়েশিয়া চান্স পাইছি, তার মানে তাদের আরো ভালো কোথাও ফিউচার আছে। আর জবগুলো এমন না যে ভুগিচুগি জব, ইটস ভেরি গুড পেইং জব, লাইক 3,000 ringgit, 3,000 ringgit স্টার্টিং তাও আবার রেজাল্ট যদি আহামরি ভালো না হয়, তাহলে you should have good skills, basically good skills. ভালো স্কিল থাকলে অ্যাকচুয়ালি অনেক ভালো জব আছে। আর প্লাস এই 3,000 রিঙ্গিতে মালয়েশিয়া এত ল্যাভিশলি থাকা যাবে, এটা আমি কোনদিনও ল্যাভিশ লাইফ আমি বলবো না, বাট ইউ ক্যান লিভ আ গুড লাইফ 3,000 রিঙ্গিতে। আপনি যদি ফ্যামিলি, মানে ধরেন হাজবেন্ড ওয়াইফ থাকতে পারবে, ভালো মতো খেয়ে দিয়ে ভালো মতো থাকতে পারবে। যদি সিঙ্গেল হয় তাহলে ল্যাভিশ, আর যদি হাজবেন্ড ওয়াইফ হয় ইটস আ ভেরি গুড। মানে একজন ফ্রেশারের কথা বলতেছি আমরা, ডেফিনেটলি ফ্রেশার হিসেবে সিঙ্গেল লাইফ হিসেবে মালয়েশিয়াতে 3,000 ringgit is more than enough. আর আমরা এটা কিন্তু জয়েনিং স্যালারি, একবারে জয়েনিং স্যালারি। আর একটু হাই স্কিলড হইলেই 4,000-5,000 রিঙ্গিতেরও জব মানুষজন ভালোই পায়, পাচ্ছে না যে বিষয়টা এমন না। কিন্তু ভাই দিন শেষে ইটস অল আপ টু ইউ। তুমি যদি নিজের থেকে কিছু না পারো, তোমার কেউ আসা জব দেবে না। এটা একদম সিম্পল হিসাব। তোমরা যদি মনে করো যে ইউনিভার্সিটি তোমাকে হাতে কলমে সব শিখাবে, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় সত্যি, অনেক বেশি সত্যি, সব জায়গায় হাতে কলমে কেউ শিখাবে না। তোমাকে নিজের থেকে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। ইউ হ্যাভ টু ফেস আ লট অফ চ্যালেঞ্জেস, ফেল করবা, তাইলেই শিখবা, তাছাড়া ইটস কোয়াইট হার্ড। But the thing is, Malaysia will provide these opportunities
বেটার দ্যান বাংলাদেশ। হ্যাঁ, গ্র্যাব করো ভাই, গ্র্যাব করতে পারলে পাবা। কিন্তু আমার ক্ষেত্রে যে একটা প্রবলেমটাই আমার কাছে মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, যেটা হচ্ছে গাইডেন্স। কারণ আমি আবারও বলতেছি যে এখানে অ্যাকচুয়ালি দেখা যায় যারা ভালো করে এরা মনে করে যে আমার তো আসলে মালয়েশিয়া থাকার দরকার নাই, যেহেতু সেটেলমেন্টের অপরচুনিটি কম, তাই এরা অ্যাকচুয়ালি মুভ করে অন্য দেশে। সো মালয়েশিয়া এসে অ্যাকচুয়ালি ইট উইল বি ডিফিকাল্ট টু ফাইন্ড আ গুড সিনিয়র যে গাইড করতে পারবে, কারণ যারা ভালো তাদের আসলে টার্গেট থাকে অন্য, চলে যায়। জব পেলেও তার ফিউচারে এখানে অবস্থান করার সুযোগ কম হয়, তারা মুভ করে, সবাই মুভ করে, ইউরোপ, আমেরিকা, সবাই মুভ করে। কারণ আমার যতদূর জানা আছে এখানে আসার মেন্টালিটি হচ্ছে আমি এখানে ডিগ্রি শেষ করে হয়তো কোথাও মাস্টার্স করতে যাবো কানাডা, অস্ট্রেলিয়া, যেন আমি একটা ফুলি 100% স্কলারশিপ পাবো, সামথিং লাইক দ্যাট। সো ইটস কোয়াইট সিম্পল, এটা হবেই, এটা অস্বাভাবিক কিছু না। বাট যদি কপাল ভালো হয়, যেমন আমার কপাল আলহামদুলিল্লাহ সো ফার সো গুড, কারণ আমার সিনিয়র গুলা অ্যাকচুয়ালি লাইক অনেক আছে যারা মালয়েশিয়ায় কাজ করতেছে বা বাইরে কাজ করতেছে, and they are actually living a good life. So আমি ওই গাইডেন্সটা পাই বা পাচ্ছি। সো আমার মতে ইটস নট আ ব্যাড চয়েস, ভেরি গুড চয়েস অ্যাকচুয়ালি। ওট ফর দ্য মানি। এখন আমি তোদের ব্যাপারে জানি না, তোদের আসলে, কারণ তোদের ফ্যাকাল্টির বিষয়টা হচ্ছে কি, তোদের আমার যতদূর দেখা জব অপরচুনিটিস তোদের সেক্টরে মালয়েশিয়া ইজ ভেরি লেস কম্পেয়ার টু আমাদের ফ্যাকাল্টি। লেস না, আমার স্পেসিফিক্যালি আমার যে জাস্ট আমার ফ্যাকাল্টি নেভাল এগ্রিকালচার অফশোর ইঞ্জিনিয়ারিং, আমার ফ্যাকাল্টিতে মালয়েশিয়াতে শেল, তারপর হচ্ছে যে বড় ওয়েল কোম্পানিগুলো, পেট্রোলিয়াম না, পেট্রোনাস, শেল, এই কোম্পানিগুলো অনেক বেশি অফশোর ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে, এন্ড আমাদের জব অপরচুনিটি অনেক বেশি। ইভেন মেকানিক্যালেও যখন আসলে কেউ বলে যে জব নাই, ভাই আমি অন্য কিছু বলি না, বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশেও আসলে দেখা যায় অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট গাড়ির ক্ষেত্রে নাই বলতে গেলেই চলে, শুধুমাত্র টাটা মেবি বিল্ড করতেছে, এটা ছাড়া কোনো আছে অটোমোবাইল? না, কেউ নাই। সেখানে মালয়েশিয়ার মতো একটা দেশে, যেখানে ইন্ডিয়ার অর্ধেক, মালয়েশিয়ার জনসংখ্যা কত? মালয়েশিয়ার জনসংখ্যা 5 কোটি। টোটাল মানে ধর টেম্পোরারি রেসিডেন্ট সহ। আচ্ছা যাই হোক, সেটা ইন্ডিয়ার 10 ভাগের 1 ভাগ হয়তো, ধরে নিই 10 ভাগের আরো কম। আচ্ছা যাই হোক, কিছু মানে ইন্ডিয়ার এত বড় একটা দেশেও এরা আসলে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং শুধুমাত্র টাটাই করতেছে। এখানে মালয়েশিয়ার এতটুকু একটা দেশ, মানে এত কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও এরা দুইটা অটোমোবাইল মানে জায়ান্ট, প্রোটন না, হ্যাঁ প্রোটন পেডুয়া, দুইটা আছে। সুতরাং মানে মেকানিক্যাল সেক্টরের যে জব নাই, এটা একটা ভুয়া কথা। আমার মনে হয় তোদের একটাই বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমাদের বাধাটা কোথায় থামে, আমাদের আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কমিউনিকেশন হয়। তোদের বাধাটা হয় কি, তোদের মেকানিক্যাল অফশোর যেটাই বলছ না কেন, আমার মনে হয় ভাষাওয়ালা ইউনিটি, কারণ তোদের আসলে অন সাইট যে কাজ করা লাগে, আর অন সাইটের মানুষরা আসলে ওইরকম ইংলিশ নাও বুঝতে পারে। আর আমার টেকনোলজি সেক্টরে আমি যেগুলোর সাথে বলি, তারা অ্যাকচুয়ালি ইংলিশ বলতে পারবে ইজিলি, কারণ তারা হয়তো যে জিনিসটা বানাবে ইংলিশেই হবে। সো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। তো আমার মনে হয় তোদের একটাই ব্যারিয়ার, তোরা যদি এই ব্যারিয়ারটা ভাঙতে পারোস, it's very easy for you to get Bahasa Malaysia can be a drawback and opportunity at the same time. ভাষা মালয়েশিয়াতে অ্যালফাবেট নেই, ইংলিশ অ্যালফাবেট তারা ইউজ করে, শেখাটা অনেক সহজ। বাট ওই তো মোটিভেশন লাগে, বাট ভাষা প্রমোট করে না, সো ইটস ডিফিকাল্ট টু লার্ন এট দ্য সেম টাইম। ইংলিশ দিয়ে সবার কম বেশি কমিউনিকেশন হয়ে যায় বলে মালয়েশিয়ান ভাষাটা শেখা হয়ে ওঠে না। কিন্তু দিন শেষে আই থিংক ইটস আ ভেরি গুড প্লেস to consider everything. মালয়েশিয়া যদি পিআর এন্ড পাসপোর্ট প্রোভাইড করে, আমি এখনই থেকে যাব। মালয়েশিয়া ছাড়া আর আমি জোহর স্পেসিফিক্যালি আমি জোহরে থাকবো। এইখান থেকে তাই না, আমাদের প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কনভারসেশন শেষ করি আমাদের, যে এই যে দেশের বাইরে সেটেলমেন্ট হওয়ার যে প্রবণতা, যে দেশের বাইরে ভালো বা বাংলাদেশ থেকে সবাই পালায় যেত, বাংলাদেশ হচ্ছে করাপ্টেড, বাংলাদেশ খারাপ, আমি এটা প্রচন্ড পরিমাণে দেখি গ্রুপে দেশকে, বিশেষ করে আমরা মালয়েশিয়া রিলেটেড বা অন্যান্য দেশে যেগুলো স্টাডি রিলেটেড, ওখানে যদি কেউ কমেন্ট করে যে ভাই এইগুলা ফালতু কাজ শুধু দেশেই হয়, এই বিদেশের মতো মাটিতে, বিদেশের মাটিতে এই ফালতু কাজগুলো হয় না। দেশকে যত অপমান করা হয় মানুষজন আসলে তত খুশি। বিষয়টা আসলে কিরকম, আর বিদেশের মাটিকে আসলেও স্বর্গ কিনা, এখানে এসে কি সেই নিজের দেশে যে অ্যাকসেপ্টেন্স সেটা কি পাওয়া যায় কিনা, মানে কি জিনিসটা স্যাক্রিফাইস করতে হয় বিদেশে থাকতে হলে, এই জিনিসটা। আমি একটা জিনিস এখানে বলতে চাই ভাই,
যাই করো না কেন দুনিয়াতে দেশে ফিউচার আছে। আমার দেশ যতই অন্ধকারে যাওক না কেন দেশে ফিউচার আছে, কারণ তুমি দেশেরই ছেলে। তুমি দেশে গেলে তোমাকে যেভাবে জড়ায় ধরবে, আমরাই দেশের ফিউচার। আমাদেরকে চেঞ্জ করতে হবে। যদি দেশের ভালো চাই, আমরা দেশ থেকে না পালাই, আমাদেরকে দেশের চেঞ্জ আমাদের নিজেদেরই আনতে হবে। আর বিদেশে আসা যে স্বর্গ, আমি স্বর্গ কাইন্ড অফ ওয়ার্ডটা ইউজ করব না, আমি বলবো যে বাঁচা যায়, যে এত খারাপ না আর এত ভালো না, বাট কিন্তু মানে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে। সো কিছু স্যাক্রিফাইস করছি, কিছু পাইতেছি, আবার হয়তো স্যাক্রিফাইস। বিদেশের প্রাইমারি লাইফটা ইজ গুড। মানে আপনি যদি মাত্র ফ্রেশার হিসাবে কোনো কিছু শুরু করতে চান, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি মনে করি বিদেশ ইজ আ ভেরি গুড প্লেস। বাট আলটিমেট লং রান বড় কিছু করতে হলে আসলে দেশ এর মতো অপরচুনিটি কোথাও নাই। সেটা তুমি কানাডা গেলেও পাবো না ভাই, দেশে ফিউচার আছে। আমরা স্পেসিফিক্যালি মনে হয় দেশে অনেক ভালো ফিউচার আছে, এন্ড উই শুড ফাইট ফর ইট। আমরা যদি ফাইট না করি তাহলে কারা করবে? হোয়াট অ্যাবাউট লাইক, আচ্ছা দেশে যেই ইউ আর ফ্রম আ বিজনেস ফ্যামিলি, তোর কি মনে হয় যে বিদেশে যেই দেশের মধ্যে থেকে যেই সম্মানটুকু পাইছিস, ঠিক আছে, বা দেশের মধ্যে কাজ করাটা, যে দেশের মধ্যে কাজ করার সম্মানের থেকে দেশের মধ্যে কাজ করার যে সন্তুষ্টিটা আছে, যে আত্মপ্রশান্তিটা আছে, সেটা হচ্ছে বাইরের কান্ট্রিতে হয়তো পাওয়া যাবে না, কিন্তু সম্মান আর অপরচুনিটি অবশ্যই বিদেশের মাটিতে অনেক বেশি। বাংলাদেশের মতো জায়গায় বিজনেস করাটা কারণ আমাদের এই সরকারি আমলা বলা যায়, এদের একটা বড় অনেক বড় অনেক কমপ্লেক্স, আমরা সবাই জানি, সবাই জানি। মানে আমাদের দেশে করাপশনের জন্য ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট। দেশে হচ্ছে যদি পরিস্থিতি চেঞ্জ না হয়, আমরা চেঞ্জ জানতে না পারি, দেশে বিজনেস করাটা ইম্পসিবল হয়ে যাবে নেক্সট 3 বছরের মধ্যে। বিজনেস করতে হলে রাজনীতি করতে হবে, রাজনীতি ছাড়া বিজনেস করা পসিবল না। কিন্তু ফিউচার আছে দেশে, ফাইট করতে হবে, তাছাড়া উপায় নেই। কিন্তু হচ্ছে বিদেশের মাটিতে এখন মালয়েশিয়ার মতো জায়গায় অপরচুনিটি, ফান্ডিং এন্ড আর কি বলবো, অপরচুনিটি, ফান্ডিং, এনভায়রনমেন্ট, সব দিক থেকে মালয়েশিয়া অনেক বেটার। বাংলাদেশের থেকে মালয়েশিয়া অনেক বেটার একটা অবস্থানে আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একটা দেশের কান্ট্রি ওই কান্ট্রির সিটিজেনকেই প্রায়োরিটি সবচেয়ে বেশি দেবে। সো আপনার যে সিটিজেনশিপ আছে ওটাকে রেসপেক্ট করেন, দেখবেন আপনিও কোনো না কোনো এক জায়গায় প্রায়োরিটি পাবেন। নিজের দেশকে গাইলে কোনদিনও কেউ সাকসেস হতে পারে না। কিন্তু শেষমেশে দেশের মধ্যে মানুষের যে অ্যাকসেপ্টেন্স, মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে আমাদেরকে, নিজেদেরকে বাঙালি হিসেবে আরেক বাঙালিকে, বাইরের মাটিতে এটা কখনোই পাওয়া যাবে না। এই সন্তুষ্টিটা বাইরে কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। লাইফ লিড করতে পারবো, এনভায়রনমেন্ট অনেক বেটার, কিন্তু দেশের মতো সন্তুষ্টি পাওয়া যাবে না। So it's like going back to your roots. True. Is roots there like ভোলা যাবে না দিন শেষে। That's right. We want to live in a better environment, better society. We should bring change to Bangladesh, in our own country. Inshallah. We should develop that. তো ধন্যবাদ সবাইকে, গুড বাই। এতক্ষণ ভিডিও দেখার জন্য। আরেকদিন দেখা হবে কোনো এক ভিডিওতে। কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ এন্ড মালয়েশিয়ায় পড়তে আসা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। আমরা হেল্প লাগলে ফ্রি, ইটস টোটালি ফ্রি। এজেন্সির কাছে টাকা দিয়ে হেল্প নিতে যাবেন না। আমাদের মতো স্টুডেন্ট মানুষের কাছেই নেন, কারণ দিন শেষে আমরা জানি কোথায় কোথায় প্রবলেম ফেস করতে পারেন, আর উই ক্যান সলভ ইট ফর ইউ। যখন আমরা স্টাডি করতেছি, আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে আমাদের কাছে, সেটাই আমরা go for the real person, not the fake one. That's all. Thank you. See you.